20শে জুলাই সোমবারের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম আলোচনা শুরু হয়ে গেছে। প্রশ্ন তুলেছিলাম এবার তপ্ততাবাতে রাজনীতির রুটি সেঁকতে আসা ব্যক্তিরা কি করবেন। আর এই প্রশ্ন তোলার পাশাপাশি ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঢাল করে যে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, একের পর এক উদাহরণ দিয়ে সেটাও তুলে ধরেছিলাম। সোনম ওয়াংচুকের ছাত্রদের আন্দোলনে যোগ দেবার পেছনে শুধু নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নয়, তার পাশাপাশি লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিও রয়েছে, সে কথাও জানিয়েছিলাম। 21শে জুলাই ফের একবার আমাকে সেই একই ইস্যুতে আপনাদের সামনে আসতে হচ্ছে। তার কারণ 1 মাসের বেশি সময় ধরে চলা এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের বেশ কিছু এমন আপডেট সামনে এসেছে যা না বললেই নয়। আর 20শে জুলাই সোমবারের এপিসোডের পর আপনাদের কিছু কমেন্ট আমি দেখেছি, তার উত্তর দেওয়াটাও ভীষণ প্রয়োজন। সোমবারের এপিসোডেও বলেছি, মঙ্গলবারের এপিসোডেও বলছি, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস, একাধিক তরুণ তরুণীর অস্বাভাবিক মৃত্যু, কিংবা যেভাবে ওই সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা ককরোচ জনতা পার্টির ব্যানারে সোমবার যে তরুণ তরুণীরা ওই সংসদ অভিযানে নেমেছিল তাদের ওপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, এর কোনোটাই কখনোই সমর্থনযোগ্য নয়। আর ঠিক একইভাবে এই তরুণ তরুণীদের আন্দোলনকে সামনে রেখে যে সমস্ত বহিরাগত এবং রাজনৈতিক শক্তি, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নেমেছে, সেটাও সমর্থনযোগ্য নয়। জানেন কি, ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সামনে রেখে কত ফেক ভিডিও আর ছবি ওই সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কারা ছাত্রদের একটি হকের দাবিকে সামনে রেখে নিজেদের পক্ষে একটা ন্যারেটিভ সেট করার ঘৃণ্য রাজনীতি করছেন, সেই প্রশ্নটাই তুলেছিলাম 20শে জুলাইয়ের এপিসোডে। আর দেখুন, 21 তারিখ মঙ্গলবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবার কথা বলতেই একেবারে ঝোলা থেকে এক এক করে বেড়াল বেরোতে শুরু করেছে। যারা এতদিন ওই আরশোলাদের ঢাল করে নিজেদের প্রচারের আলোয় রাখার চেষ্টা করছিল, পরিস্থিতি বদলাচ্ছে দেখে তারা এবার হাত পা ছোড়া শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রীর মন্তব্যের পর তাই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর কি শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে? সরকার ও ছাত্রদের আলোচনায় বদলাচ্ছে পরিস্থিতি। 23 দিন পর অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আপত্তি জানালো না কেন্দ্র, সংঘাত এড়িয়ে সম্পর্কে উন্নতি। ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হলেই শেষ হবে ককরোচ জনতা পার্টির আন্দোলন। ককরোচ জনতা পার্টির আন্দোলনের নামে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও এবং ছবি ছড়াচ্ছে কারা? তবে কি তরুণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনের আড়ালে উস্কানিদাতাদের ছক ভেস্তে গেল? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগের এপিসোডেই বলেছিলাম সরকার আলোচনা শুরু করে দিয়েছে। সমস্ত আন্দোলনকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ওই প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ককরোচ জনতা পার্টির তরফে মুখপাত্র সৌরভ জানিয়েছিলেন, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যথাযথ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আর এরপরেই গত 1 মাস ধরে ওই ককরোচ জনতা পার্টির ব্যানারে চলতে থাকা আন্দোলনের ছবিটা কিন্তু বদলাতে শুরু করেছে, গলতে শুরু করেছে বরফ। কারণ সোমবার সরকারের সঙ্গে আলোচনার দরজা খুলে যেতেই টানা 23 দিন অনশনের পর অনশন প্রত্যাহার করেছেন পরিবেশ কর্মী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গত 18ই জুলাই যন্তর মন্তর থেকে তাকে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালেও অনশনরত অবস্থায় ছিলেন ওই সোনম ওয়াংচুক। সেখান থেকেই তিনি 3টি শর্ত দেন সরকারকে। হাতে লেখা চিঠিতে ওয়াংচুকের প্রথম শর্ত ছিল সরকারকে শিক্ষা ব্যবস্থার কথিত ব্যর্থতা, বিশেষ করে সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁসের দায়ভার নিতে হবে। দ্বিতীয় শর্ত ছিল রাজনৈতিক নেতাদের এই আশ্বাস দিতে হবে যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে উত্থাপন করা হবে। আর তৃতীয় শর্তটি ছিল যদি তার স্বাস্থ্য এবং অন্যান্য কারণ তাকে সোমবারের সংসদ মিছিলে অংশ নিতে বাধা দেওয়া হয়,
তাহলে শীর্ষ রাজনৈতিক নেতাদের অবশ্যই হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে এবং বাকি দুটি শর্ত পূরণের আশ্বাস দিতে হবে। সোমবার যখন ককরোচ জনতা পার্টির ব্যানারে সংসদ অভিযান চলছিল, ঠিক তখনই অন্যদিকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। একটি আপনাদেরকে আগেই বলেছি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ওই ককরোচ জনতা পার্টির সদস্যরা। আর দ্বিতীয় ঘটনাটি হলো সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। তবে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ এই বৈঠক হলেও ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই যায়। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা শুরু হতেই 23 দিন পর হাসপাতালেই অনশন শেষ করলেন সোনম ওয়াংচুক। আর শুধু সোনম ওয়াংচুক নয়, 18 জুলাই থেকে তার জায়গায় দিল্লির যন্তর মন্তরে অনশনে বসা ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ওই অভিজিৎ দীপকেও সোমবার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনের ছবিটা কিন্তু একটু একটু করে বদলাতে শুরু করেছে। সোমবার সংসদ অভিযানের পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহত বেশ কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে দেখাও করেছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আমি শেখ ইশরাদের সঙ্গে দেখা করেছি, যিনি আহত অবস্থায় লেডি হার্ডিঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চিকিৎসার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নাড্ডা আরও জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে চিকিৎসার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছেন। আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে এক তরুণীও রয়েছেন যার শারীরিক অবস্থা গুরুতর। কিছুক্ষণ আগেও আমরা জানতে পারছি তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। আর এরই মাঝে মঙ্গলবার প্রথম নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, নিট প্রশ্ন ফাঁসের ঘটনা মহাপাপ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবাইকে একযোগে একটা নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপের পক্ষে যুক্তি দেবার পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা, প্রশ্ন ফাঁস রোধ শুধুমাত্র সরকারের বিষয় নয়, গোটা দেশের জাতীয় দায়িত্ব। একই সঙ্গে প্রধানমন্ত্রী তরুণদের আস্থা অর্জনের প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন। সেই সঙ্গে উস্কানিদাতাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের উস্কানি না দিয়ে তাদের সঠিক পথ দেখানোর কথাও বলেছেন তিনি। আর এখানেই কেউ কেউ বলতে পারেন, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল। কেউ বলতেই পারেন, প্রশ্ন ফাঁসের পরেই যদি প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করতেন তবে এই ককরোচ জনতা পার্টির জন্মই হয়তো হতো না। কিন্তু সেটা হতো কি হতো না তা হলফ করে কিন্তু বলা মুশকিল। কারণ প্রশ্ন ফাঁসের প্রতিবাদ আর তার বিরুদ্ধে আন্দোলন একটা স্বাভাবিক ঘটনা। সেই অনুযায়ী ককরোচ জনতা পার্টির নামে এই আন্দোলনের সূত্রপাত হলেও এর পেছনে যে একটা উস্কানি রয়েছে তা পরিষ্কার হয়ে গেছে একাধিক ঘটনায়। আর সে কারণেই প্রধানমন্ত্রীও আজ ওই উস্কানিদাতাদের বার্তা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ককরোচ জনতা পার্টির সদস্যদের বৈঠক, সোনম ওয়াংচুক এবং অভিজিৎ দীপকের অনশন প্রত্যাহার, হাসপাতালে আহত বিক্ষোভকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাৎ, আর তারপর খোদ প্রধানমন্ত্রীর বার্তা। তবে কি এবার শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে? ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলে কি ককরোচ জনতা পার্টির আন্দোলনের অবসান ঘটবে? কে বা কারা এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের নামে ভুয়ো ভিডিও এবং ছবি সমাজ মাধ্যমে ছড়াচ্ছে? অশান্তির বাতাবরণ তৈরির স্বার্থেই কি তবে উস্কানি দেওয়া হচ্ছে? সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা শুরু হওয়ায় কি তবে এবার ভেস্তে যেতে চলেছে ওই উস্কানিদাতাদের চক্রান্ত? বলবো সে কথা। দেখুন, নিট পরীক্ষা নিয়ে যে আন্দোলন সংগঠিত হয়ে আসছে তার প্রেক্ষিতে দেরিতে হলেও সরকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে।
এ প্রসঙ্গে আরও একটা তথ্য দিয়ে রাখি, আর তা হলো এই মঙ্গলবারই সমাজকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তার পছন্দ মতো অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করার অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে ওয়াংচুকের চিকিৎসা মেদান্তা হাসপাতালে করা হবে এবং এর জন্য হাসপাতালটির পরিচালকের গঠিত চিকিৎসকদের একটি প্যানেল দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কেন্দ্রের তরফে আদালতে কোনো আপত্তি জানানো হয়নি। কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন সোনমকে মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সরকারের কোনো আপত্তি নেই, তবে চিকিৎসকদের পরামর্শ অমান্য করে তাকে যেন হাসপাতাল থেকে ছাড়া না হয়, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এই সমস্ত কারণে আন্দোলনকারীরাও আশাবাদী যে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করা শুরু করেছে। প্রধানমন্ত্রীর মন্তব্যের পরে সেই পরিস্থিতি আরও ত্বরান্বিত হয়েছে বলেই কিন্তু মনে করছে পর্যবেক্ষক মহল। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তবে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে ধর্মেন্দ্র প্রধানকে? দেখুন, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ সময় ধরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের মন্ত্রিসভার একটা বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপি এবং এনডিএ জোটের সূত্রগুলোর মতে এই প্রক্রিয়ার মাধ্যমে এমন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বয়ান তৈরি হতে পারে যা মোদীর তৃতীয় মেয়াদের বাকি সময়কালে কেন্দ্রীয় সরকারের শাসন পদ্ধতিকে একটা শক্তিশালী রূপ দেয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি 2029 সালের লোকসভা নির্বাচন এবং তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া ধারাবাহিক বিধানসভা নির্বাচনগুলোর জন্য বিজেপির নির্বাচনী প্রচার এবং জনসংযোগের কৌশলও নির্ধারণ করবে। মূলত বিরোধীরা যে সমস্ত অভিযোগ তুলছে তার যোগ্য জবাব দেওয়ার প্রয়াস থাকবে কিনা সেটা হয়তো দেখার বিষয়। তবে বিভিন্ন সূত্র এবং দ্য ফেডারেলের সূত্র বলছে আসন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে হয়তো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সরানো হতে পারে। তবে তার মানে এই নয় যে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেই বাদ দেওয়া হবে। এর পরিবর্তে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে তাতে নির্মলা সীতারামন শিক্ষামন্ত্রী হিসেবে ওই ধর্মেন্দ্র প্রধানের জায়গায় আসতে পারে। আর বিজেপির কৌশল নির্ধারকরা তার এই নতুন দায়িত্বকে কোনো অবনমন হিসেবে না দেখে বরং এটিকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরছেন। এই জল্পনা যদি সত্যি হয় তবে প্রধানের ভাগ্যে কি ঘটে সেদিকে সবার নজর থাকবে। দলের একাংশের ধারণা ধর্মেন্দ্র প্রধানকে হয়তো কেবল অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হতে পারে। আবার অন্য একটি সূত্র বলছে ধর্মেন্দ্র প্রধান এবং আরও কয়েকজন বর্তমান মন্ত্রীকে 2029-এর আগে সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে যদি এমনটা হয় সেক্ষেত্রে বিজেপির অন্দরমহলের মতে দল এই পদক্ষেপকে এমনভাবে তুলে ধরতে পারে যা প্রমাণ করবে যে সরকার তরুণ প্রজন্মের মনোভাব এবং আবেগের প্রতি সংবেদনশীল। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের সংসদীয় কার্যক্রম ব্যাহত করার বা দীর্ঘমেয়াদী জন আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার বিরুদ্ধে এটি একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে, যদি এমনটা হয় তবে আগামীতে অর্থমন্ত্রী কে হবেন? দেখুন, গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব দেবার জন্য প্রাক্তন আমলাদের মন্ত্রী হিসেবে নিয়োগের যে ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বজায় রেখেছেন তা এবারও অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয়ে সীতারামনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর প্রধান সচিব এবং আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের নামই কিন্তু শোনা যাচ্ছে। দ্য ফেডারেল সূত্র বলছে আসন্ন মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীকে হয়তো পুরোপুরি সরিয়ে দেওয়া হতে পারে, অথবা কোনো কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি অশ্বিনী বৈষ্ণবকেও একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। আবার এই রদবদলে বিজেপির আদর্শিক অভিভাবক সংগঠন ওই আরএসএস মনোনীত কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও জানা যাচ্ছে। যদিও এই সব কিছুই এখনও জল্পনা স্তরেই রয়েছে, কিন্তু নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এতদিন পর প্রধানমন্ত্রী মুখ খোলায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় এই জল্পনা আরও গুরুত্ব পেয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর এমনটা হলে দিল্লির যন্তর মন্তরে 1 মাসেরও বেশি সময় ধরে চলে আসা আন্দোলন যে অনেকটাই স্থিমিত হয়ে পড়বে তা মনে করা যায়। আর সরকারের এই একের পর এক পদক্ষেপের কারণে বিরোধীরা তাদের সুর চড়াতে শুরু করেছে।
যে আন্দোলনকে ঢাল করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছিল, সেই আন্দোলনই যদি শেষ হয়ে যায় তবে তারা যে সবচেয়ে বিপাকে পড়বে এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। আর দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, এই ককরোচ জনতা পার্টির আড়ালে একটা শক্তি কাজ করছে, যারা মূলত দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে। কারণ এতদিন যাবৎ দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তার একাধিক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু জানেন কি, সেই সমস্ত ভিডিও এবং ছবির মধ্যে অধিকাংশই ফেক। আপনারা ইনস্টাগ্রামে দেখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মঞ্চে উপস্থিত হয়েছেন, কিংবা ভারতের প্রাক্তন নভোচারী সুনিতা উইলিয়ামস ককরোচদের পাশে দাঁড়িয়েছেন। ফ্যাক্ট চেক বলছে এই সমস্ত তথ্য মিথ্যে বা ফেক। পুরনো কোনো ভিডিওকে নতুন করে এডিট করে বা এআই এর মাধ্যমে এই ফেক ভিডিও তৈরি করা হয়েছে। বিজয় থালাপতির যে ভিডিওটি দিল্লির যন্তর মন্তরের বলে দেখানো হয়েছে, সেটা অনেক আগের তামিলনাড়ুতে তার নিজের নির্বাচনী কার্যালয়ে পরিদর্শনের একটি ভিডিও। এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি একাধিক ছবি এবং ভুয়ো উদ্ধৃতি ব্যবহার করে আন্দোলনকারী এবং পুলিশ কর্মকর্তাদের নামে ফেক বক্তব্য ছড়ানো হয়েছে এই সমাজ মাধ্যমে। মূল দলের কোনো অনুমোদন ছাড়াই উত্তরপ্রদেশ, আসাম, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এই ককরোচ জনতা পার্টির একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম পেজ তৈরি করা হয়েছে। আবার মূল আয়োজকদের দাবি থেকে সরে গিয়ে এই আন্দোলনকে কোনো পোস্টে একেবারে বিচ্ছিন্নতাবাদী এবং দেশবিরোধী মঞ্চ হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, সেটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব থেকেই পরিষ্কার কোনো একটা অদৃশ্য শক্তি গোটা বিষয়টিকে কেন্দ্র করে একটা গভীর চক্রান্তের জাল বোনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে কারণেই আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, টুকরো টুকরো এমন ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যা দেখে আপনি বিচলিত হতে পারেন, কিংবা আপনার একটি মতামত তৈরি হয়ে যেতে পারে। তাই আবারও বলছি, দেখলেই যে বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু নয়। বিশ্বাসের আগে সবটা আগে যাচাই করে নিন। আর সরকার এবার যখন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থে নানান মন্তব্য করবে, কর্মসূচি গ্রহণ করবে, সেটাও খুব স্বাভাবিক। তা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ প্রত্যেক রাজনৈতিক দলই তার নিজের এজেন্ডা সেট করতে চাইবে।